এই যে আমি এইমাত্র একটি পেইন্টিং করছিলাম। সো পেইন্টিং করার সময় আমার বার্ন সিয়েনা কালারটা প্রয়োজন হলো। বার্ন সিয়েনা কালারটা যখন প্রয়োজন হলো আমি কি করলাম, টিউব নিলাম, টিউব থেকে চেপে কালার বের করলাম। আমরা বর্তমানে যেমন কালার টিউব থেকে কালার বের করি, কিন্তু আপনি কি জানেন রেনেসাঁ যুগে শিল্পীরা কিভাবে রং ব্যবহার করত, বা সেই রঙই তারা কোথায় পেত? তো চলুন আজকে আমরা জানব রেনেসাঁ যুগে শিল্পীরা কিভাবে রং তৈরি করত এবং সেই রংটি কিভাবে ব্যবহার করত। তো চলুন আমরা ঘুরে আসি রেনেসাঁ যুগে, যেখানে শিল্পীরা পোকা, পাথর, এমনকি ডিম দিয়েও রং তৈরি করত। সেই সময় রং ছিল এক প্রাচীন প্রক্রিয়া। 1500 শতক ফ্লোরেন্সের ছোট্ট একটি গলিতে একজন শিল্পীর একটি স্টুডিও, সেখানে তৈরি করা হচ্ছে রং। সেটা কিন্তু কোনো বাজার থেকে আনা কেমিক্যাল রং নয়, বরং এক একটা রং তৈরি করা হতো এক একটা রেসিপি মেনটেন করে। সেই সময়ের শিল্পীরা যেমন ছিল পেইন্টার, একই সাথে তারা কিন্তু কেমিস্ট এবং রাঁধুনিও ছিলেন। এটা শুধু সেই সময় যেন শিল্প নয়, এটা ছিল এক বিজ্ঞান। লাল রং কি দিয়ে তৈরি করা হতো জানেন? লাল রং তৈরি করা হতো একটি পোকা থেকে। শুনতেই খুব অবাক লাগছে না যে পোকা দিয়ে রং তৈরি করা হয়? রেনেসাঁ যুগের সবচেয়ে উজ্জ্বল যেই লাল রংটি, সেটি তৈরি করা হতো কোচিনিল নামক এক পোকা থেকে। এই পোকাগুলো বাস করত ক্যাকটাসে। পোকা শুকিয়ে গুঁড়ো করে তার সাথে পানি মিশিয়ে সেটাকে পাতলা করা হতো এবং পরবর্তীতে তাতে ভিনেগার বা বিভিন্ন অ্যাসিডিক উপাদান মিলিয়ে তৈরি করা হতো উজ্জ্বল লাল রং। তারপর আপনারা কি জানেন নীল রং, আমরা যে উজ্জ্বল আকাশে নীল ব্যবহার করি, এই নীল রং কিভাবে তৈরি করা হতো? এই নীল রং তৈরি করা হতো লাপিস লাজুলি নামে একটি বিখ্যাত পাথর থেকে। এই লাপিস লাজুলি পাথরটি পাওয়া যেত আফগানিস্তানে। এই রংটি এত বেশি দামি ছিল, শুধুমাত্র ভার্জিন মেরির গাউনে এই রংটি সেই সময় ব্যবহার করা হতো। আর আমরা এখন যেই রংটিকে আল্ট্রামেরিন ব্লু নামে চিনি, সেই রংটি কিন্তু এই লাপিস লাজুলি নামের পাথর থেকেই সংগ্রহ করা হতো। সবুজ রং তৈরি করা হতো তামা থেকে। শুনতেই খুব অবাক লাগছে না যে তামা থেকে আবার কিভাবে রং তৈরি করা হয়? তামার উপর ভিনেগার বা অ্যাসিড ছিটিয়ে তৈরি করা হতো সবুজ একটি জংলা স্তর। তারপর সেটা কেটে ঘষে ঘষে তৈরি করা হতো রং। ভারিডিগ্রিজ নামের একটি সবুজ রং তৈরি করা হতো কিন্তু এই তামার সবুজ স্তর থেকেই। হলুদ তৈরি করা হতো জাফরান কিংবা মিনারেল থেকে। জাফরান থেকে হলুদ, তার মানে বোঝাই যাচ্ছে যে খুব এক্সপেন্সিভ। হ্যাঁ, মাঝে মাঝে জাফরান ভিজিয়ে হলুদ রং তৈরি করা হতো, কিন্তু যেহেতু ওটি খুব এক্সপেন্সিভ ছিল তাই মিনারেল থেকেও হলুদ রং তৈরি করা হতো। পশুর হাড় পুড়িয়ে যে কালো রং তৈরি করা হয়, এই বিষয়টি কি জানেন? শুধুমাত্র কালি থেকেই নয়, পশুর হাড় পুড়িয়েও সেই সময় শিল্পীরা কালো রং তৈরি করত এবং সেই রংটিকে বলা হতো বোন ব্ল্যাক। আবার চিমনির ধোঁয়ার কালি থেকেও কিন্তু কালো রং তৈরি করা হতো, সেটিকে বলা হতো ল্যাম্প ব্ল্যাক। এই যে এই এতগুলো রঙের বিষয় আমি বললাম, এই রঙগুলো শুধু এই উপাদান দিয়ে বানিয়ে ফেললেই যে শেষ, বিষয়টা আসলে সেরকম ছিল না। এই রঙগুলো শুধু উপাদান দিয়ে বানালেই হতো না, এর সাথে মেশানোর প্রয়োজন ছিল বাইন্ডার বিভিন্ন ধরনের ছিল সেই সময়, যেমন ডিমের কুসুম, লিনশিড অয়েল কিংবা গাম অ্যারাবিক। আমরা সবাই গোয়াশ টেম্পোরার কথা জানি। এই যে গোয়াশ রংটি বা টেম্পোরা, এটি কিন্তু রেনেসাঁ যুগে করা হতো ডিমের কুসুম দিয়ে, এবং সেটাও একটি মজাদার প্রক্রিয়া। আপনারা চাইলে আমি আমার পরবর্তী ভিডিওতে গোয়াশ টেম্পোরার একদম প্রাচীন উপায় শেয়ার করতে পারি। আর লিনশিড অয়েল ব্যবহার করা হতো অয়েল পেইন্টিংয়ের জন্য, এবং গ্যাম অ্যারাবিকটা ব্যবহার করা হতো ওয়াটার কালারের জন্য। এক একটা রং এক একভাবে মিশতো, শুকাতো এক এক রকমের সময় নিয়ে। আর তার সাথে ছিল পেইন্টারের ধৈর্য, লেয়ার বাই লেয়ার আঁকা এবং ধাপে ধাপে একটি পেইন্টিং শেষ করার প্রক্রিয়া। রেনেসাঁ শিল্পীরা আমাদেরকে শিখিয়ে গেছেন শুধু ছবি আঁকা নয়, ছবি আঁকার জন্য প্রতিটি উপাদান প্রক্রিয়াজাত করা, প্রতিটি উপাদান নিজের হাতে তৈরি করা একটি বিশাল বিষয়। আমাদের হাতে আজ যতই রেডিমেড কালার থাকুক না কেন, সেই সময় শিল্পীদের সাথে প্রকৃতির যে একটি মেলবন্ধন ছিল তা যেন অনন্য। তো আমাদেরও মাঝে মাঝে বিভিন্ন প্রক্রিয়ায় রং নিজেরা তৈরি করে দেখা উচিত, যে রেডিমেড রঙের পাশাপাশি এই রংটি
কেমন একটি নতুন ছোঁয়া আনে আমাদের পেন্টিংয়ে। আজকের আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আর কি ধরনের ভিডিও পেতে চান সেটিও জানাবেন। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আঁকিটুকি অফ ফারহিনার সাথেই থাকতে হবে।